done before and the হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার লাইভ আপডেট। ৫৮,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলার আজ কি শুনানি হলো তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সরাসরি লাইভ আমরা দেখব। আপাতত প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ থাকলেও এই ৫৮,০০০ প্রাথমিকের যে প্যানেল সেটা কি প্রকাশ পাবে? ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির আজকে কি শুনানি করিয়েছেন তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। 2014 টেট থেকে নিয়োগ হওয়া 42,000 শিক্ষকের 2017 সালে এবং 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2021 সালে সেই প্যানেল কি প্রকাশ পাবে? আজকের শুনানিতে কি আপডেট উঠে এলো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আজ অর্থাৎ 19শে মার্চ 2024 তারিখে প্রাথমিকের প্যানেল সংক্রান্ত যে মামলাটি ডিভিশন বেঞ্চে উঠেছিল তার ফাইল নাম্বার, যেটা ডায়েরি নাম্বার ম্যাট, যেটা আমরা ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2461/2023 এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 2444/2023। মামলাটির ফার্স্ট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং নেক্সট হিয়ারিং অর্থাৎ আজকের ডেট রয়েছে, এটা গতকালকের ডেট রয়েছে। যদিও মামলাটি গতকাল শুনানির জন্য লিস্টেড ছিল কিন্তু গতকাল মামলাটির শুনানি হয়নি, তো আজকে কিন্তু মামলাটি আবার লিস্টেড হয়েছিল। তো আজকে 19শে মার্চ 2024 তারিখ আজকে কিন্তু শুনানি হলো। তো এই মুহূর্তে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন রমেশ মালিক ভার্সেস তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অন্যদিকে মাননীয় বিচারপতি তপব্রত চ্যাটার্জি এবং অন্যদিকে মাননীয় পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে আজ। তো আমরা জানি প্রাথমিকের এই ৫৮,০০০ প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে যে মূল মামলা ছিল রমেশ মালিকের, সেই মামলার সঙ্গে দুটি ক্যান ফাইল যুক্ত ছিল এবং যেখানে ক্যান 2 এর যিনি পিটিশনার ছিলেন সেই পিটিশনারের যে বক্তব্য ডিটেলস দেওয়া হয়েছে সেখানে জানা যাচ্ছে যে যিনি পিটিশনার তিনি একজন ওবিসি এ ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি 2014 যে প্রাথমিক টেট সেই টেট পাস করেছিলেন, কিন্তু তিনি ট্রেনিং কোয়ালিফিকেশন ডিগ্রি অর্জন করেছেন 2019-21 সেশনে, অর্থাৎ তিনি টেট পাস করেছেন 2014 সালে এবং ট্রেনিং করেছেন অনেক পরে। সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট এই প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে দাবি তুলতে পারে কিনা সেই বিষয়ে প্রশ্নচিহ্ন তোলেন এবং সরাসরি মূল মেরিটের মধ্যে না ঢুকে সরাসরি এই ক্যানটিকে সরাসরি ডিসপোজ করে দেন মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তিনি জানিয়েছিলেন যে যারা এই প্যানেল প্রকাশের দাবি জানাচ্ছে তাদের অধিকার আছে কিনা, প্যানেল প্রকাশের দাবি জানানোর অধিকার আছে কিনা সে বিষয়টা আগে খতিয়ে দেখা দরকার। তো আজকের শুনানির শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন এল.কে. গুপ্তা এবং পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্তের জুনিয়র শালিনী ঘোষ। আজ পিটিশনারদের লয়ার সুদীপ্ত দাশগুপ্ত তিনি আজ কোর্টরুমে উপস্থিত ছিলেন না। তো পিটিশনারের পক্ষ থেকে শালিনী ঘোষ তিনি বলতে শুরু করেন যে মাননীয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি আজ কোর্টরুমে অ্যাভেলেবেল থাকতে পারবেন না, তিনি এই মুহূর্তে 29 নম্বর কোর্টরুমে তিনি আজ শুনানি করাচ্ছেন, তিনি সেই কোর্টরুমে তিনি ব্যস্ত থাকবেন, তার কারণে আজকের এই মামলাটি তিনি শুনানি করাতে পারবেন না এবং তিনি পরবর্তী শুনানির জন্য 3 উইক টাইম চেয়ে নেন। তখন বিচারপতি বলেন যে আপনি কার হয়ে কথা বলছিলেন? তখন শালিনী ঘোষ জানায় যে আমি রেসপন্ডেন্ট বা পিটিশন এই মুহূর্তে রেসপন্ডেন্ট হিসেবে তার হয়ে কথা বলছিল, অর্থাৎ রমেশ মালিকের হয়ে কথা বলছি। রমেশ মালিকের মূল মামলা তাদের সমস্ত পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদের হয়ে কথা বলছি। এরপর মাননীয় বিচারপতি এল.কে. গুপ্তা অর্থাৎ পর্ষদের লয়ার তাকে জিজ্ঞেস করেন যে আপনাদের ম্যাটার কি আছে, কি বিষয়বস্তু আপনাদের? তখন এল.কে. গুপ্তা বলেন যে 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেট থেকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চ সেই প্যানেলকে নতুনভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকে পরবর্তীতে ডিভিশন বেঞ্চে আসে এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানে বর্তমানে স্টে অর্ডার ছিল, সেই স্টেটা কন্টিনিউ রয়েছে। এরপর মাননীয় বিচারপতিরা তারা অর্ডার লেখা শুরু করেন। তখন পিটিশনারদের পক্ষ থেকে শালিনী ঘোষ তিনি বলতে শুরু করেন যে মাই লর্ড আমাদেরকে 3 উইক টাইম দিতে হবে। তো এই কথা শুনে মাননীয় বিচারপতিরা তারা তো অবাক হয়ে যান, 3 সপ্তাহ 3 উইক, এতদিন আপনারা কি করবেন? অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাননীয় বিচারপতি দ্বয়ের বিচার করার শুনানি করানোর ইচ্ছে থাকলেও তারা কিন্তু শুনানি করাতে পারছেন না। এভাবেই কিন্তু পিটিশনারদের লয়ারের জন্যই দীর্ঘ টালবাহানা চলছে এবং 3 সপ্তাহ কিন্তু কম সময় নয়, 3 সপ্তাহ পরে আবার এই মামলাটি উঠতে চলেছে, সুতরাং অনেকটা গ্যাপ রয়েছে এর মধ্যে। তবে মাননীয় বিচারপতি আর একটু কম সময় দিলেও তিনি পারতেন,
তবে তিনি কিন্তু 3 সপ্তাহের জন্য সময় দিয়ে দিলেন। তবে রমেশ মালিকের এই প্যানেল প্রকাশের এই মামলাটি ডিভিশন বেঞ্চে তো একদিকে শুনানি হলোই হচ্ছে ডিভিশন বেঞ্চে, তো আর আবার অন্যদিকে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃত সিনহার বেঞ্চেও কিন্তু শুনানি চলেছে। আজকের সকালের একটা অর্ডার কপি কিন্তু অ্যানালাইসিস করেছিলাম আমরা। তো সেখানে মাননীয় বিচারপতি তিনি যে অবজারভেশনটা লক্ষ্য করছেন যে ইডি সিবিআই যেভাবে তারা তদন্ত করছে এবং তারা যে তথ্যগুলো কালেক্ট করেছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে টাকা পয়সার লেনদেন, প্রচুর পরিমাণে সরকারি চাকরির কেনাবেচা হয়েছে, প্রচুর পরিমাণে চাকরি দুর্নীতি হয়েছে। ফলে তিনি কিন্তু সিবিআই এবং ইডিকে আরো ইনভেস্টিগেশন করার জন্য সমস্ত বিষয়গুলো খতিয়ে ইনভেস্টিগেশন করে তার সমস্ত রিপোর্ট সাবমিট করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এই প্যানেল প্রকাশ সংক্রান্ত দুটি মামলা হয়েছিল, প্রথম সিঙ্গেল বেঞ্চে, একদিকে মাননীয় বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তো এই মুহূর্তে যে প্যানেল প্রকাশ সংক্রান্ত মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা তারা উভয় বেঞ্চ থেকেই কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তো পরবর্তীতে এই দুটো নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে স্টে পড়ে যায় এবং ইতিমধ্যেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডারটা যখন ডিভিশন বেঞ্চে যায় সেই মুহূর্তে কিছু শিক্ষকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি সেই সুপ্রিম কোর্টে সেই মামলাটিও কিন্তু প্যানেল প্রকাশে সেই মামলাটি উঠেছিল। কিন্তু যেহেতু আরেক পক্ষ অর্থাৎ এই রমেশ মালিকের পক্ষ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে অর্ডার যেখান থেকে হচ্ছে এবং ডিভিশন বেঞ্চে বর্তমানে রয়েছে সেই পার্টিরা তারা যেহেতু সুপ্রিম কোর্টে যায়নি, সে কারণে একই গ্রাউন্ডে যেহেতু দুটো পার্টি রয়েছে, দুটো পার্টি যেখানে এক জায়গায় হয়নি সেহেতু একটা পার্টিকে না শুনে মাননীয় বিচারপতিরা অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিন্তু সেই মামলাটির শুনানি করাতে পারছেন না বা তারা কিন্তু পরবর্তী নির্দেশ দিতে পারছেন না। তার ফলে সুপ্রিম কোর্টে প্যানেল প্রকাশ সংক্রান্ত মৌটুসি রায়ের যে মামলাটি রয়েছে সেই মামলাটি পরবর্তীতে 10ই মে 2024 তারিখে শুনানির জন্য ফিক্সড করা হয়েছে। সেখানে একটা দীর্ঘ সময় দিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই রমেশ মালিকের এই মামলাটির যারা পার্টি রয়েছেন, যারা পিটিশনার রয়েছেন, তারা যাতে করে ডিভিশন বেঞ্চ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়ে ওই মামলার সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য কিন্তু একটা লং টাইম সেখানে বেঁধে দেওয়া হয়েছে। তবে আমরা দেখেছিলাম 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ সারা রাজ্যব্যাপী যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল, অর্থাৎ 42,000 শিক্ষক এবং 16,500 যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল তাদের প্রত্যেকের মেরিট লিস্ট প্রকাশ করেছিল স্টেট ওয়াইজ। সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট ছিল না, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করেনি। তো পিটিশনারদের মূল দাবি হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করতে হবে। অন্যদিকে পর্ষদ তারা দাবি করছে যে আমরা একটা যেহেতু প্যানেল একবার প্রডিউস করে দিয়েছি, একবার রেডি করে দিয়েছি, একবার তৈরি করে পাবলিশ করে দিয়েছি, ওয়েবসাইটে দিয়ে দিয়েছি কোর্টের নির্দেশ মতো, সেহেতু পরবর্তীতে আবার আমরা এই বিষয়টা নিয়ে খাটবো, আবার এই বিষয়টা কেন আমরা প্রকাশ করতে যাব, সেটা নিয়েই কিন্তু এই দীর্ঘ টালবাহানা চলছে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত করিয়েছে। তো চলুন আজ প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে আজ অর্থাৎ 19শে মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তারা কি শুনানি করিয়েছেন সরাসরি আমরা তাদের মুখ থেকে লাইভ শুনে নিই।